টাকা 13 কোটি টাকা বের করেছি, আপনারা সাংবাদিকরা বের করেছেন 400 কোটি টাকা। মাহফুজার আক্তার আপনারা জানেন যে পৃথিবীর জিএম ছিল, তো এক জিএম যদি 400 কোটি টাকার মালিক হয়, কানাডায় তার বাড়ি থাকে, দুবাইতে বাড়ি থাকে, এবং ঢাকা বাংলাদেশে তার 15টা বাড়ি, ফ্ল্যাট না, ফ্ল্যাট তো আলাদা, এগুলো আপনারা বের করেছেন, আমরা সূত্র দিয়েছি আপনাদেরকে। উই নিড ইউর কোঅপারেট অ্যান্ড হেল্প। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট আমি সঞ্জিতা দিদি, কণ্ঠসঙ্গীত শিল্পী। তো আসলে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আসলে যারা সরকারি চাকরি করবে, আমার মনে হয় যে জায়গাটিতে তাকে দেওয়া হবে সেই জায়গাটি সম্পর্কে তাকে জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, তার উপরে তার একটা ভালোবাসা থাকতে হবে, না হলে তো দুর্নীতি আসবেই। তো আজকে আমাদের ফাদার ফিগার অনেকে আছেন আমাদের পুরো সাংস্কৃতিক অঙ্গন থেকে, যারা ফাদার ফিগার, যারা শিল্পীকে ভালোবাসে, শৈল্পিক জিনিসগুলোকে ভালোবাসে, আমাদের জন্য উন্নতি করতে পারবে, ওরকম মানুষগুলোকে, আমাদের ফাদার ফিগারদেরকে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যদি দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় যে যথাযথ মূল্যায়ন হবে আমাদের শিল্প সংস্কৃতির অঙ্গনে। আর আমাদের অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে আমি গেল 18 বছর পর্যন্ত আমি এই গ্রেডে আছি, আমি স্পেশাল গ্রেডে যেতে পারি নাই, কিন্তু এই পর্যন্ত কোনো গ্রেডেশন হয় নাই। এটা একটা শিল্পের জন্য ভীষণ বড় একটা লজ্জার ব্যাপার। আর যেটা সেটা হচ্ছে যে 15 বছর পর্যন্ত আমিও কোনো প্রোগ্রাম পাইনি। 15 বছর আগে আমি সাংঘাতিক রকমের ভালো একটা চলমান একটা আর্টিস্ট ছিলাম। সম্প্রতি এই আন্দোলনে আসার পরে দিয়ে আমি 3টা প্রোগ্রাম পেয়েছি, তারপরেও এখন পর্যন্ত কোনো রকম কোনো চেক ওগুলো আমাদের হাতে আসেনি। আমরা যারা প্রোগ্রাম আগে করতাম, তারা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চেক নিয়ে তারপর বাড়িতে ফিরতাম। আর এখানে দেখা যায় যে একটা চেকের পেছনে পরবর্তীতে আরো 2 দিন 3 দিন ঘুরতে ঘুরতে আজকে আমরা না হয় আমাদেরকে সেভাবে ইয়ে করছে, আমাদের লাগছে ঠিক আছে, বাট যারা দূর দূরান্ত থেকে আসছে, দেশের ঢাকার বাইরে থেকে আসছে, যাদের প্রয়োজন আছে ওই চেকটার, তাদের কি অবস্থা হবে? সো এই টোটাল জিনিসটাকে এইভাবে, আমি তো এই টুকটাক অল্প 1-2টা বললাম, কিন্তু প্রচন্ড রকমের অরাজকতায় আমাদের বিটিভি একেবারেই ডুবতে বসেছে, যেটার ওখানে গেলেও আপনার এখন ভালো লাগবে না। ঠিক আছে, সো আমাদের টোটালটা, আমাদের পুরো বিটিভি সংস্কার প্রয়োজন আছে, এবং তার জন্য আমার পার্সোনাল যেটা দাবি সেটা হচ্ছে সেখানে যোগ্য মানুষগুলোকে বসানো হোক, তাহলে এই সমস্ত চুরিও হবে না, আর কোন রকম কোনো কি বলে হ্যাঁ দুর্নীতিও হবে না, শিল্পীরা যোগ্য মর্যাদা পাবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমি সুজিত মুস্তাফা ভাইকে কিছু বলতে বলবো শর্ট টাইমের মধ্যে, এবং পেছনে রূপক, ভিকটিম কামাল ভাই এবং আরো অনেকেই আছেন, প্লিজ সুজিত ভাই কথা বলেন। সবাই ভিকটিম যাদেরকে দেখছেন, এবং উনি নিজেও ভিকটিম, উনি মুক্তিযোদ্ধা এবং গীতিকার। আমি সুজিত ভাইকে কথা বলার জন্য বলছি। আমি 18 বছর যাবত করে প্রোগ্রাম করেছি বাংলাদেশ টেলিভিশনে। আমাকে আমি গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, 3টাতে আমি ভালো রেজাল্ট করে আমাকে ওনারা নিয়েছে। আমার নাম একে ভাসি বলতে, আমি মুক্তিযোদ্ধা, আমার 3 নম্বর সেক্টর আমার সেক্টর। আমি আমার তো 15 বছর 3 বার বয়স, কৈশোরে আমার অংশগ্রহণ, এবং এর পরবর্তী সময়ে টেলিভিশনে সম্পৃক্ত হয়েছে। আজকে 18 বছরের আগে আমাকে তারা কোনো ডাকে নিয়ে, আমি শুধু 2টা প্রোগ্রাম করেছিলাম, ওইটাই শেষ। এবং এখন এটা আপনাদের কাছে আমি আমার অভিযোগ রাখলাম, দলীয় কারণে কি কারণে তারা আমাকে এইবার 5ই আগস্ট পর্যন্ত আমি ঢাকায় আন্দোলনে ছিলাম, আমি রাজু ভাস্কর্যে এই পুরো সময়টায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ দিই। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার কথা শেষ করছি। এখন সুজিত ভাই কথা বলছি, আমাদের প্রকার প্রিয় শিল্পী। ধন্যবাদ। যে কোনো প্রতিষ্ঠান যদি তার শ্রেষ্ঠটা উপহার দিতে চায়, তাহলে সেখানে মেধাবীদের মূল্যায়ন হওয়া উচিত। আমি এটা বলবো না যে আমি এনলিস্টেড বলেই আমাকে সব প্রোগ্রাম দিতে হবে। এনলিস্টমেন্টের মধ্যেও কিন্তু গ্রেডিং থাকে, এ বি সি, আবার বিশেষ গ্রেড, এগুলো থাকে এই কারণেই যে যিনি বিশেষ
তিনি যদি শুধু বয়স বেড়েছে এই জন্য বিশেষ হন, সেই বিশেষের কথা বলছি না। যিনি আসলে গুণগতভাবে যোগ্য বিশেষ, তাদের যদি ফ্রিকোয়েন্সি একটু বেশি থাকে তাহলে ওরা আপত্তি করার কিছু নেই। কিন্তু যাদেরকে গ্রেডেশন নিয়ে সুযোগ দেওয়া হয়, তার মানে তারা কোয়ালিফাই করেছে বলেই তো, তারা যোগ্য বলেই তো তাদেরকে দেওয়া হয়েছে, অতএব তাদেরও ফ্রিকোয়েন্সির মধ্যে থাকার সুযোগ আছে, কিন্তু সেটা হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ঘুষ বাণিজ্য, শুধু এটা যদি বন্ধ হয়ে যায় আর মেধাবীদের যদি মূল্যায়ন হয়, তাহলে বিটিভির মর্যাদার জায়গায় যেমন নিজে অধিষ্ঠিত হয়ে যাবে, সেরকম বিটিভি একটা এক্সাম্পল হয়ে যাবে। তখন আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো একইভাবে কার্যক্রম পরিচালনা করবে। আমার প্রত্যাশা হচ্ছে, আমি এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে ছিলাম না, আজকে আমি এসেছি, আমার জসিমের সঙ্গে কথা হয়, শেখ সাদি খানের সঙ্গে কথা হয়, তো আমি সবসময় শিল্পীদের পক্ষে আছি, শিল্পের পক্ষে আছি। তো আজকেও এটাই বলবো যে দেশ থেকে, শুধু বিটিভি কেন, দেশ থেকে ঘুষ বাণিজ্য দূর হয়ে যাবে। সংস্কার বলতে সেটাই তো বুঝবো, দেশের মেধাবীদের মূল্যায়ন হোক, সেটাই হবে প্রকৃত সংস্কার। শুধু সংস্কারের কথা বলবো কিন্তু এগুলো দূর হবে না, তাহলে কিসের সংস্কার? এটাই আমার প্রত্যাশা। বিটিভি একটা এক্সাম্পল হোক, কিন্তু বিটিভির উদাহরণ থেকে অন্য সব জায়গায় যেন এই বিষয়গুলো অনুসরিত হয়, প্রতিফলিত হয়। ধন্যবাদ। আমার নাম শেখ সাদি খান, আমি একজন সঙ্গীতকার। বিটিভির দুর্নীতি দীর্ঘদিন যাবতীয় চলছে। তো আমরা আন্দোলনটা শুরু করেছিলাম বোধহয় এপ্রিলের দিকে শুরু করেছিলাম, মে দিয়ে গিয়ে আমরা এগুলি নিয়ে কথাবার্তা বলেছি, বিগত যিনি ডিজি ছিলেন তার সঙ্গে কথাবার্তা বলেছি। তো ওইখানে উনি পার্সোনালি আমাকে বলছেন আপনি একা আসেন, এটা আপনার সঙ্গে কথা বলে। আমি একা যেতে পারিনি, যেহেতু আমি সাংগঠনিকভাবে কিছু যুক্ত, আমি যার জন্য একা যেতে পারিনি। তা আমি যে কথাটি বলতে চাচ্ছি যে বিটিভি এমন এক অবস্থায় পৌঁছেছে, আমি মাঝখানে আগেও বলেছিলাম যে বিটিভি নিমজ্জিত। হ্যাঁ, আমি বিগত সরকার আমলে বলেছিলাম যে বিটিভি নিমজ্জিত, তাকে উদ্ধার করার চেষ্টা করা উচিত। বিটিভি যদি একটি জাতীয় প্রতিষ্ঠান যদি নিমজ্জিত হয়ে যায় আর দুর্নীতিতে যদি চারিদিকে আক্রমণ করে ফেলে, সংক্রমিত হয়ে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানটি আর প্রতিষ্ঠান থাকে না, সেটা একটা কি বলবো আমি, খারাপ কথা বলতে গেলে এটা বাজার হয়ে যায়, হ্যাঁ, জঘন্য বাজার হয়ে যায়। তো আমি এইটুকুই বলতে চাই যে বিটিভিকে যদি আমরা সংস্কার হিসাবে যদি ধরতে চাই, করতে চাই আমরা, তাহলে আমি বলবো যে বিটিভির A to Z সবকে বিদায় দেওয়া উচিত। আমাদের বহু ছেলেপেলে আছে, যারা শিক্ষিত ছেলেপেলে আছে, যারা কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তারা মিডিয়ার কাজও জানে, তাদেরকে সুযোগ দেওয়া হোক। পৃথিবীর এইসব পুরান জঘন্য রকম চোরটাকে বাদ দেওয়া উচিত আমি মনে করি। আমি একটি অনুষ্ঠান করি স্মৃতিময় গানগুলো, আজকে প্রায় 8-9 বছর হয়ে গেছে অনুষ্ঠানটি করি আমি। এখানে আমি আমাদের যারা হারিয়ে গেছে শিল্পীরা, তাদের অচেনা গানগুলি আমি তুলে নিয়ে আসি। যারা গীতিকার হারিয়ে গেছেন তাদের অচেনা লেখাগুলি আমি তুলে নিয়ে আসি। যারা মিউজিক ডিরেক্টর ছিলেন তাদের অচেনা সুরগুলি আমি তুলে নিয়ে এসে একটু অনুষ্ঠান করি আজকে 8 বছর যাবত আমি। তো যাই হোক, তো হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার গত 23 তারিখটা রেকর্ডিং ছিল, সেই রেকর্ডিংটা হঠাৎ করে ক্যান্সেল করে দিল। এবং আমি বাইরে শুনতে পারলাম যে আমরা যারা যারা বাইরে আন্দোলন করছি তাদেরকে তালিকাভুক্ত করে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। কালো তালিকাভুক্ত করা সে কে? আমি জানতে চাই সে কোন লোকটা, সে আমার সামনে এসে কথা বলুক। আমার অবদান আর তার অবদানের ভিতরে কতটুকু ডিফারেন্স আছে এটা আমি জনগণকে জানাতে চাই। তো আমি বলবো যে যারা পৃথিবীতে এই দুর্নীতি করে চলছে, এখন ভর দিয়ে চলছে এবং তারা টাকা পয়সা চুরি করে সেই টাকা পয়সা দিয়ে অনেককে কেনার চেষ্টা করেছে, কিনছে, তাদেরকে ইমিডিয়েট কি ব্যবস্থা করা যায় সেটা সরকার থেকে যদি করতে পারে তাহলে আমরা সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব। আর আমরা মনে করব যে জাতীয় একটি প্রতিষ্ঠানকে দুর্নীতির গ্রস্ত থেকে রক্ষা করেছে। তো আপনারা যারা আছেন এখানে সবার প্রতি আমার স্বজনপ্রীতি তো অবশ্যই বন্ধ হতে হবে। স্বজনপ্রীতি দিয়ে কোনো ক্রিয়েশন কাজ চলে না। তো আমি সবার কাছে আমি করজোরে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা এটা বিটিভিকে যেভাবে সুন্দর করে সৌন্দর্য আনা যায় সেদিকে আপনারা তুলে ধরবেন, সেটাই আমাদের প্রত্যাশা। অনেক সংস্কার চান এটা লিখিত আপনারা ধারাবাহিক বলেন। ঠিক আছে, ধন্যবাদ।
প্লিজ কথা বলবেন না, জাস্ট দুজন আছে। আসলে ডাক্তারদের কাজ যেমন শিল্পীরা করতে পারবেন বা অন্য সাংবাদিকরাও করতে পারবে না, ডাক্তারের কাজ ডাক্তারই করতে হবে। আর শিল্পের কাজ শিল্পের মানুষদেরই, মেধাভিত্তিক মানুষদেরই করতে হবে। যার জন্য এই সংযোগের এখানেই হচ্ছে ব্যত্যয়টা। অশিল্পী বা এই অসাংস্কৃতিক মনা মানুষদেরকে যখন একাডেমিক্যাল কোয়ালিফিকেশন কিন্তু একটা মানুষকে শিক্ষিত করে না, সে যদি পারিবারিক, সামাজিক এবং সমস্ত প্রেক্ষাপট, পারিপার্শ্বিকতা দেখে যদি নিজেকে যদি সমৃদ্ধ না করে, মানবিক না করে, মানুষ না হয়ে উঠতে পারে, একাডেমিক্যাল শিক্ষায় তাকে উল্টা খারাপ জায়গায় যে বানায়, খারাপ মানুষ বানায়, সেটা আমাদের এই সমাজে পরিষ্কারভাবে অসংখ্যভাবে প্রমাণিত। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনি কথা বলবেন, কথা বলতে দিবেন আপনি। সমস্যাগুলো বলেন, এটা তো পৃথিবী, এটা তো পত্রিকার না। আমি টেলিভিশনের যতই প্রোগ্রাম এসেছে, আমি আমার কাছে কখনোই বাংলাদেশ টেলিভিশন গুরুত্ব সম্পন্ন ছিল না, কারণ আমি মিউজিকটাকে ভালোবাসি, লালন করি, তারপরে সেটা হলো আমার প্রফেশন। কিন্তু আমি মিউজিককে বিকিয়ে দিয়ে কোয়ালিটিহীন ভাবে আমি কোথাও গিয়ে বসে গান করতে রাজি না। যার জন্য টেলিভিশনে যে তথাকথিত সিন্ডিকেট যত মিউজিশিয়ান আছে যারা ঠিকভাবে বাজাতে পারে না, আমি নজরুলের শিল্পী, আমি একটা ওইখানে ওই প্রোগ্রামে গেলে আমি আগে জিজ্ঞেস কে তবলা বাজাবে, কে মিউজিশিয়ান, অর্থাৎ তার সক্ষমতা অনুযায়ী আমাকে গান চুজ করতে হয়। এই হলো বাস্তবতা। প্রকৃত অর্থে নজরুলের যে বিশাল ভান্ডার সেখানে, সেটা আমরা আজ অব্দি পর্যন্ত তুলে ধরতে পারি। আজকে এর মুখ্য বিষয়টা হচ্ছে যে দুর্নীতির কারণ। আর আমাদের ভিতরে তো কিছু শিল্পী তো আছেই, যারা কিছু মানুষ সম্পত্তির মধ্যে থাকে, যে বিভিন্ন অনৈতিকতার কারণে তাদেরকে একটু লোভ দেখালে, এটা করলে ওইটা করলে তারা তাদের দলে, তারা আজকে একটু সাহসী কেন এই কাজের জন্য, যে সেখানে কিছু অনৈতিক, আমাদের গোত্রেও কিছু অনৈতিক মানুষ আছে, বিভিন্ন ভাবে আমাদেরকে দমানোর জন্য তারা টাকা পয়সা এটা সেটা নিয়ে তারা কাজকর্ম করছে। এটা হচ্ছে বাস্তবতা। এখন বর্তমান আমাদের আন্দোলনের জন্য যে ডিজি এবং জিএম আসলেন, আসার পরে আমাদের সাথে খুব সূক্ষ্মভাবে ফোনে আলাপ করলেন, করার পরে তৌহিদের সেই মাস্টার মাইন্ডের সাথে মিলে গেলেন। কেন? তৌহিদ ও সত্যিকার অর্থে তার একটা গুণ আছে ভয়ঙ্কর রকমের, যে এই অনৈতিক দুর্নীতি যারা আহরিত অর্থ সে কাগজে কলমে প্রপারলি ডিস্ট্রিবিউশন করতে পারে, যেটা বড় বড় অডিট করতে এসে মানুষরা হিমশিম খেয়ে। একটু শেষ করতে হবে। হ্যাঁ, সমস্যাটা বলেন আমাদের, মূল আমরা কি চাই। আপনাদেরকে ধন্যবাদ। এই মানে কথা একটি মধ্যে বলব, আমাদের শিল্পীদের যে দাবি দেওয়া আছে এগুলো মানতে হবে, না মানলে আমাদের সংগ্রাম আপডেট থাকবে এবং আপ টু এটা নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায়। আর আমি মুজিব প্রত্যাশী কিন্তু 68,000 গ্রাম বাংলার শিল্পী, আমি যদি ডাক দিই তাহলে কিন্তু আমার জনগণ চলে আসবে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। অতএব আমার জন্য সেই ডাক দিতে না হয়, আমার ভাই আপনারা সাংবাদিক আছেন, আমি সাংবাদিকদের হাতে ছেড়ে দিলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।